নমস্কার, আমি সুমন্ত। সারাদিনের বাছাই করা সেরা 25টি খবর নিয়ে শুরু করছি এক নজরে 25। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা। সম্ভাব্য নির্বাচনের দিন 8ই আগস্ট এবং 12 ফল ঘোষণা। ব্যালট বাক্সেই হবে পঞ্চায়েত ভোট। নমিনেশন শুরু আগামীকাল থেকে। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাজ্যে। আজ থেকেই পঞ্চায়েত এলাকায় চালু আদর্শ আচরণবিধি। বুধবার ফের একবার মুখ্যমন্ত্রীর সমীপসু অনুষ্ঠানে রাজ্যবাসীর অভাব অভিযোগ শুনে তার হাল বাতলে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মাঝে কিছুদিন লোকসভা নির্বাচনের জন্য এই অনুষ্ঠান বন্ধ থাকলেও বুধবার থেকে ফের তা শুরু হয়ে গেল। পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে দুদিন আগে রাজ্যে হয়ে যাওয়া ঐতিহাসিক কিডনি ট্রান্সপ্ল্যান্টের সাফল্যের জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। হরিজন কোয়ার্টারের উদ্বোধন করলেন ডক্টর মানিক সাহা। এসসি ওয়েলফেয়ারের স্পেশাল ডেভেলপমেন্ট স্কিমের মাধ্যমে বাস্তবায়িত করা হয়েছে এই প্রকল্প। এর জন্য খরচ হয়েছে 2,93,00,00,000 টাকা। মোট 9 জন বেনিফিশিয়ারি এর সুবিধে ভোগ করতে পারবেন। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়ালের দলে বড় ভাঙন। দল ছাড়লেন বিধায়ক, কাউন্সিলর এবং প্রাক্তন মন্ত্রী। বুধবার আপের বিধায়ক কর্তার সিং যোগদান করলেন বিজেপিতে। গেরুয়া দলে যোগ দিয়ে প্রাক্তন আপ নেতার দাবি, দিল্লি সরকার যেভাবে বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তা তার কাছে বড্ড অস্বস্তির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তিনি আগামী দিনে উন্নয়নের যজ্ঞে সামিল হতেই বিজেপিতে যোগদান করেছেন। পাশাপাশি দিল্লির জল স্বল্পতা নিয়ে আপ সরকারকে আক্রমণ করেন তিনি। কর্তার সিং এর পাশাপাশি আরো 5 আপ নেতাও এদিন বিজেপির প্রধান কার্যালয়ে গিয়ে যোগদান করেন। ফলে দিল্লি বিধানসভা ভোটের আগে বেশ চাপে পড়ল অরবিন্দ কেজরিওয়ালের দল। রাজ্যে এসে ধলাই জেলা হাসপাতাল পরিদর্শনে গেলেন কেন্দ্রীয় আয়ুষ দপ্তরের প্রতিমন্ত্রী প্রতাপ কুমার যাদব। বুধবার সন্ধ্যায় ধলাই জেলা হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পাশাপাশি কথা বলেন ওয়ার্ডের রোগীদের সাথেও। খোঁজ নেন হাসপাতালের পরিষেবা সম্পর্কে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের শ্রমজীবী বিরোধী নীতির বিরুদ্ধে রাজপথে বামেরা 12 দফা দাবিতে সিআইটিইউর উদ্যোগে আগরতলায় পশ্চিম জেলা ভিত্তিক জমায়েত। দাবি অনাদায়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। এদিন অফিস লেন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ওরিয়েন্ট চৌমুহনীতে গিয়ে শেষ হয়। এডিসি এলাকার যুবকদের জন্য এবার নতুন অটো স্কিমের ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মোথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন এডিসি সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া সহ অন্যান্যরা। এই প্রকল্প থেকে মোট 600 বেকার উপকৃত হবেন এবং সরকারিভাবে 75,000 টাকা পর্যন্ত সাবসিডি দেওয়া হবে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা কাণ্ডে সাসপেন্ড করা হলো 3 অপারেটরকে। রেলের তরফে জানানো হয়েছে যে ম্যানুয়াল সিগন্যালিং এর ক্ষেত্রে সমস্যা থাকাতেই এত বড় দুর্ঘটনা ঘটেছে। তবে বহিষ্কার করেই কি সমস্যার সমাধান হবে সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এইচআইভি সংক্রমণ নিয়ে অযথা বিভ্রান্তি না ছড়ানোর জন্য নির্দেশ এইডস কন্ট্রোল সোসাইটির। 2007 থেকে 2024 সালের মধ্যে এই রোগে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 47। দাবি ওই সংস্থার। পাশাপাশি তারা এও জানিয়েছেন আক্রান্ত 424 জনকে বিনামূল্যে দেওয়া হচ্ছে অ্যান্টি রেট্রোভাইরাল চিকিৎসা। জগন্নাথ জিউ মন্দিরে 5 দিন ব্যাপী ধর্ম আলোচনায় বক্তব্য রাখলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যপালকে মালা পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন মহারাজরা। ফের পাচার বাণিজ্যের অভিযোগ রাজ্যে। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিলোনিয়া শহরের সারাসীমার রামকৃষ্ণ কলোনি এলাকার ব্রহ্মানন্দ দেবনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে কাপড়ের কার্টন আটক করে বিলোনিয়া থানার পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকা বলে খবর। জানা গেছে ওই কার্টনগুলোর নামে কোনো বিল পাওয়া যায়নি। পুরো ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।
উদয়পুর পৌর পরিষদের 12 নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া রাস্তার বেহাল দশা নিয়ে সমস্যায় এলাকাবাসী। তাদের দাবি, গত 6-7 বছর আগে থেকেই বেহাল অবস্থায় পড়ে থাকলেও দেখার মতো কেউ নেই। এলাকার কাউন্সিলর নাকি হবে বলেই খালাস। ভবানীপুরের পরিস্থিতি এখন আরো বেশি উত্তপ্ত। নতুন করে রাস্তা অবরোধ, পঞ্চায়েত অফিসে তালা দেওয়ার পর ফের কাঠালিয়া থেকে ভবানীপুর ভায়া রাজনগর রাস্তায় গাছ ফেলে আগুন জ্বালিয়ে অবরোধে আন্দোলনকারীরা। ঘটনাস্থলে যাত্রাপুর থানার পুলিশ। আবারও মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ। আর এবার মিড ডে মিলের চাল অত্যন্ত নিম্নমানের বলে খাদ্য দপ্তরে অভিভাবকদের অভিযোগ জমা পড়ার পরই হেরিটেজ পার্ক সংলগ্ন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যালয় অভিযানে যান খাদ্য দপ্তরের আধিকারিকরা। সবকিছু খতিয়ে দেখার পর অভিভাবকদের করা অভিযোগকে স্বীকৃতি দিয়ে আধিকারিকরা জানান, মিড ডে মিলের চালে পোকামাকড় ভর্তি, সেই চালই দিনের পর দিন খাওয়ানো হচ্ছে বাচ্চাদের। তারা এই সংক্রান্ত রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবেন। বুধবার রাজ্য জুড়ে পালন করা হলো জাতীয় মৎস্য চাষী দিবস। এদিন কাঞ্চনপুর মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য চাষীদের নিয়ে এক দিবসীয় কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের এমডিসি শৈলেন্দ্র নাথ, শ্রীমতী স্বপ্না রানী দাস সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। মৎস্য চাষে আগামী দিনে দেশের মধ্যে সেরা হওয়ার জন্য সরকার নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলেও জানানো হয়। মদের আসরে ঝগড়া বিবাদের জেরে খুন হতে হলো এক যুবককে। ঘটনা মঙ্গলবার রাতে আমতলী থানার অন্তর্গত বাবুল চৌমোহনী 19 কার্ড এলাকায়। ঘটনায় 2 মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আরো কয়েকজনের খোঁজে তল্লাশি জারি। মহারাজগঞ্জ বাজারে প্রবেশের মূল রাস্তা দিয়ে ঝুঁকির চলাচল করছেন এলাকাবাসী। রাস্তা কেটে ড্রেন নির্মাণের যে কাজ শুরু করেছিল পিডব্লিউডি, তা এখন মাঝ রাস্তাতেই আটকে। ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন ক্রেতারা, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। বুধবার সকালে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার মেলাঘর রুদ্রসাগরের জলে নির্মিত নীরমহল ঘুরে দেখলেন কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপী। সঙ্গে ছিলেন রাজ্য পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পরে তিনি বলেন, নীরমহলকে তিনি বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করবেন। এদিন ঘুরতে ঘুরতেই তিনি মোবাইলে এই বিষয়ে কথা বলেন দক্ষিণী ছবির পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে। উত্তরপ্রদেশের উন্নাওয়ের কাছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে এক দুর্ঘটনায় মৃত্যু হল 18 জন বাস যাত্রীর। জানা গেছে, দিল্লিগামী একটি বাস একটি দুধের গাড়িকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। বেশিরভাগ যাত্রী বিহারের বাসিন্দা বলে খবর। গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মুম্বাই হিট অ্যান্ড রান কাণ্ডে অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত মিহির শাহ। গত 7 জুলাই ঘটনার পর থেকেই তিনি ও তার বন্ধুরা নিখোঁজ ছিলেন। সোমবারই ব্যক্তিগত 15,000 টাকার বন্ডে আদালত থেকে জামিন পেয়েছেন মিহিরের বাবা রাজেশ। আর মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয়েছে মিহিরকে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তাঁর ডেপুটি রাজেশকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দিয়েছেন। বুধবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মঙ্গলবার বেজিং এ চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান এবং ওয়াং হুনিং এর সঙ্গে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক নিবিড়তা করা এবং বাণিজ্যিক লেনদেন বৃদ্ধির পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী সমস্যা নিয়েও দুজনের আলোচনা হয়েছে বলে খবর। বাংলাদেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বেজিং ঢাকা কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে হাসিনার এই সফর। প্রায় 53 বছর পর এবার পুরীতে 2 দিন ব্যাপী রথযাত্রা উৎসবের শেষে রথ থেকে বলরামের মূর্তি নামানোর সময় তা পড়ে গিয়ে বিপত্তি। মঙ্গলবার রাতের এই ঘটনায় 9 জন সেবায়েত প্রাথমিকভাবে আহত হলেও বর্তমানে 7 জনই সুস্থ আছেন বলে খবর। তবে 2 জনের আঙুল ভাঙার কথা জানিয়েছেন চিকিৎসকরা।
রাশিয়ার পর অস্ট্রিয়াতে গিয়েও মোদির মুখে দুই দেশের সুসম্পর্কের কথা। দীর্ঘ ৪১ বছর পর ভারতের কোন প্রধানমন্ত্রী অস্ট্রিয়াতে পা রেখেছেন। এদিন সাংবাদিক বৈঠকে অস্ট্রিয়ার চ্যান্সেলর বলেন, ভারত এবং অস্ট্রিয়ার সম্পর্কের সূত্রপাত 1950 সালে, যা আগামী দিনেও একইভাবে বজায় রাখতে বদ্ধপরিকর দুই দেশ। মোদির মুকুটে এবার নতুন পালক। পুতিনের হাত থেকে নিলেন রাশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান, অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রিউ দ্য অ্যাপ্লজ। ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য মোদির হাতে এই সম্মাননা তুলে দিলেন পুতিন। রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় দলের নতুন কোচ হলেন গৌতম গম্ভীর। এবার সময় ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ নির্বাচনের। শোনা যাচ্ছে ইতিমধ্যেই সেই বিষয়ে পদক্ষেপ করা শুরু করেছেন গৌতী। সূত্রের খবর, ব্যাটিং কোচ হিসেবে কেকেআরে থাকাকালীন তাঁর সতীর্থ অভিষেক নায়ারকে চেয়েছেন তিনি। সঙ্গে বোলিং কোচ হিসেবে তাঁর পছন্দের তালিকায় ভারতের প্রাক্তন ফাস্ট বোলার বিনয় কুমার। তবে ফিল্ডিং কোচ হিসেবে প্রাথমিকভাবে জন্টি রোডসের নাম শোনা গেলেও এখনো সেই বিষয়ে পাকাপাকি কোনো খবর নেই। এখন এ পর্যন্তই। একটু পরেই দীপেনের সঙ্গে দেখুন বিশেষ টক শো।